হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা আবার চলে এসেছি তোমাদের নবম শ্রেণীর একটি পাঠ্য কবিতা কবি অজিত দত্তের লেখা নোঙর তা নিয়ে আলোচনা করার জন্য। কবিতাটি বিস্তারিত আলোচনার পূর্বেই নোঙর কী তোমাদের বলি। নৌকো বা জাহাজ তীরের সাথে বেঁধে রাখবার জন্য যে লোহার অঙ্কুশ ব্যবহৃত হয় তাকেই বলা হয় নোঙর। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, লোহার তৈরি এই অঙ্কুশকেই বলা হয় নোঙর, যা নৌকো বা জাহাজকে জলে ভেসে যাওয়া থেকে আটকে রাখে, তীরে বেঁধে রাখতে সাহায্য করে। কবি অজিত দত্ত সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। কবি অজিত দত্তের জন্ম 1907 খ্রিস্টাব্দে। তিনি মারা গিয়েছেন 1979-তে। জন্ম ঢাকার বিক্রমপুরে। 3 ও 4 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিখ্যাত কবি ছিলেন তিনি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে অল্প বয়স থেকেই প্রগতি পত্রিকা সম্পাদনের কাজ করেছেন। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার শুরু থেকেই সঙ্গে ছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলি হল কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই প্রভৃতি। তোমাদের পাঠ্য নোঙর কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা। নোঙর কবিতার মধ্যে যে গভীর অর্থ রয়েছে, জীবন উপলব্ধির বিষয়বস্তু রয়েছে, তা তোমাদের কবিতা আলোচনার শেষে বলে দেব। দেখো, নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটির মূল ভাব তোমরা একটু দেখে নেবে। সাংসারিক মায়া বন্ধনে আবদ্ধ জীবনের যে সীমাবদ্ধতা ও কর্মচঞ্চলতার আক্ষেপ ফুটে উঠেছে, যেখানে নোঙর জীবনের চলার পথে বাধা বা পিছুটান হিসেবে প্রতিকায়িত হয়েছে। তাহলে এবার চলো নোঙর কবিতাটি আমরা আলোচনা করি। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। কবি প্রথমেই বলেছেন কবি পাড়ি দিতে চাই, কোথায় না সিন্ধু পারে। কবি আমাদের মতোই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত সাংসারিক মানুষ, কিন্তু প্রত্যেকের মধ্যেই স্বপ্ন রয়েছে। কবিতায় সিন্ধু পাড়ে বহু দূরে পাড়ি দিতে চান, কিন্তু পাড়ি দিতে গিয়ে দেখেছেন যে নোঙর পড়ে গেছে। নোঙর কখন ফেলানো হয় জানো? যখন নৌকা তীরে বাঁধা থাকে, যখন নৌকা চলে না, তখন নোঙর ফেলিয়ে তীরে নৌকো বা জাহাজকে বেঁধে রাখা হয়। কিন্তু কবি নৌকা নিয়ে পাড়ি দিতে চান বহু বহু দূরে, সিন্ধু পাড়েতে যেতে চান, কিন্তু তটের কিনারে নোঙর পড়ে গেছে। তাই কবি দাঁড় কিন্তু টেনেই চলেছেন, কিন্তু সেটা মিছে, অর্থাৎ তার কোনো ফল হচ্ছে না। নোঙর বাঁধা পড়ে আছে, অথচ দাঁড় টেনেই চলেছে। নৌকা চালানোর যে বইটা থাকে তাকে বলা হয় দাঁড়, তাই দাঁড় টানাকে মিছে বলা হয়েছে। তারপর দেখো, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তাহলে নোঙরে বাঁধা নৌকো আছে, নৌকোটিতে সমুদ্রের জোয়ারের যে জল ঢেউ কি করছে না, বারবার আসছে, বারবার এসে কবির ওই তরিতে, তরি মানে নৌকা, সেই নৌকোটিতে মাথা ঠুকে যাচ্ছে, আছাড় দিয়ে যাচ্ছে ঢেউগুলি, দিয়ে তারা পুনরায় সমুদ্রের দিকে ফিরে এসেছে। তোমরা যারা সমুদ্র দেখেছো জেনে থাকবে বা দেখে থাকবে, সমুদ্রের ঢেউ চলে আসে কত দূর পর্যন্ত তীরে, আবার ফিরে তা চলে যায়। সেই রকম ব্যাপারটাই হচ্ছে কবির নৌকার সাথে। প্রতিবার ঢেউ এসে ধাক্কা মারছে কবির নৌকা, পুনরায় ফিরে যাচ্ছে। তারপর ভাটার শোষণ, কিন্তু কতক্ষণ জোয়ার, জোয়ারের পর তো ভাটা আসবেই, ভাটা পড়ে গিয়েছে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ,
যে স্রোতের মধ্যে প্রবল প্রাণ ছিল, সেই প্রাণ আর নেই, সেই প্রাণ আহরণ করা হয়ে গেছে, চলে গেছে, ঢেউয়ের জোর আর নেই। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটা থেকে, জোয়ার শুরু হওয়া থেকে জোয়ার পেরিয়ে ভাটা পর্যন্ত এই তটের কাছে অর্থাৎ নদীর তীরের বা সমুদ্রের তীরের কাছে কবির নৌকা বাঁধা পড়েই রয়েছে। কিসে বাঁধা রয়েছে? ওই নোঙরে। বাণিজ্য তরী জানিয়ে কবি দূর দূরান্তে পাড়ি দিবে ভেবেছিল, তা সেখানেই বাঁধা, এতটুকুও এগোতে পারেনি। বাণিজ্য তরী হলো এখানে কবির জীবন সঙ্গে তুলনা করেছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কবি কিন্তু তবু চেষ্টা করেই চলেছেন। নৌকো এতটুকু এগোচ্ছে না ঠিকই, কিন্তু চেষ্টার কোনো বিরাম তিনি রাখেননি, তাই তিনি দাঁড় টেনেই চলেছেন। শুধুমাত্র দাঁড় টেনে কাজ হচ্ছে না বলে দেখবে নৌকায় পাল বাঁধা হয়, বাতাসেতে যাতে দ্রুত নৌকা চলে যায়। সেই মাস্তুলে অর্থাৎ নৌকাতে বা জাহাজেতে যেখানটাতে পাল বা কাপড় বাঁধা হয় সেটাকে বলা হয় মাস্তুল। দাঁড় টানার সাথে সাথে কবি কি করেছেন? মাস্তুলেতে পাল বেঁধে দিয়েছেন দ্রুত যাওয়ার আশায়। কিন্তু সে আশা থাকলে কি হবে? নোঙরের কাছি এই যে নোঙরটি নৌকার সাথে দড়ি বা শিকল দ্বারা বাঁধা থাকে। কবির ক্ষেত্রে এখানে কাছি অর্থাৎ মোটা দড়ি দিয়ে বাঁধা আছে। তাহলে যতই দাঁড় টানছে, যতই মাস্তুলে পাল বাঁধুক না কেন, পিছু টান অর্থাৎ নোঙরের কাছি যে বাঁধা পড়ে আছে কোথায়? ওই তটেতে, নদীর তীরেতে গাঁথা রয়েছে, তাই নৌকো তো এগোবে না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। তাহলে এ মুহূর্ত যেন কাটবার নয়, নিস্তব্ধ মুহূর্ত, নির্জন মুহূর্ত, সাগর গর্জনেই কেবল কাঁপছে। শুধুমাত্র সাগরের গর্জন মানে ঢেউই কেবল শোনা যাচ্ছে, আর কোনো কিছু শোনা যাচ্ছে না। স্রোতের বিদ্রূপ অর্থাৎ প্রতিবার ঢেউগুলি যেন বিদ্রূপ বা ব্যঙ্গ করে যাচ্ছে কবিকে। কবি যতবার দাঁড় নিক্ষেপ করছেন, এগোবার আশায় প্রত্যেকটা ঢেউ এসে যেন ধাক্কা দিয়ে কবিকে ব্যঙ্গ করে যাচ্ছে, কারণ তিনি দাঁড় টেনেই চলেছেন, অথচ নৌকা এতটুকুও এগোচ্ছে না। কবি যে স্বপ্ন বাসনা সপ্ত সিন্ধু পারে পাড়ি দেবে, তার বাসনা এতটুকু মাত্র এগোচ্ছে না, পূর্ণ হওয়ার সম্ভাবনাটুকুও থাকছে না। কিন্তু তবুও সম্ভাবনা না থাকলেও স্বপ্ন তো থাকেই। কবি এখনও স্বপ্ন দেখে যাচ্ছেন, কবি সেই স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু সংসার জীবনে বাঁধা, মায়ার বন্ধনে বাঁধা থাকায় পিছু টান রয়ে গেছে। সেই পিছু টানই হচ্ছে নোঙর, যা কবিকে বা আমাদের প্রত্যেককে, প্রত্যেকটি সাংসারিক জীবনে আবদ্ধ থাকা মানুষকে এগোতে দিচ্ছে না। কবি সেই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান না, কিন্তু তার স্বপ্নগুলোকে চরিতার্থ করতে চান, দূর দূরান্তে পাড়ি দিতে চান, কিন্তু কোথাও সেই নোঙর, সেই পিছু টান, সেই মায়া বাধা হয়ে দাঁড়ায় সেই স্বপ্ন পূরণের পথে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কোন দিকে যাচ্ছে, নৌকা ঠিক দিকে যাচ্ছে কি না তা বোঝার জন্য প্রাচীনকাল থেকেই তারা দেখা হতো, অর্থাৎ নক্ষত্র দেখা হতো। শুক্র গ্রহ বা শুক তারা দেখে নির্ণয় করা হতো দিক, কোন দিকে যাবে তাই ঠিক করত। কিন্তু তারার দিকে চেয়ে যখন কবি দিকের নিশানা করছেন যে আমি কোন দিকটায় যাব, ততই বিরামহীন এই দাঁড় অর্থাৎ বৈঠা টেনেই চলেছেন, অর্থাৎ কোনো দিক তিনি ঠিক করতে পারছেন না। কেন? কারণ তিনি কোনো দিকে এগোচ্ছেই না। তারপর দেখো, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য অর্থাৎ আমাদের বুক ভরা স্বপ্ন, সেগুলোকে নিয়ে আমরা চলেছি সপ্ত সিন্ধু পারের উদ্দেশ্যে,
কিন্তু তা পূরণ হবার না। কারণ নোঙর পড়ে গিয়েছে, পিছুটান যে রয়েছে প্রত্যেকের। কবির অজান্তেই তীরেতে কখন নোঙর পড়ে গিয়েছে, তাই সেই সপ্ত সিন্ধু পারে পাড়ি দেওয়া সেই তরি ভরা পণ্য সব কেবল পড়েই রয়েছে। তারপর দেখো, সারা রাত তবু দাঁড় টানি, কিন্তু স্বপ্ন চরিতার্থ না হলেও তা ভোলার নয়। চেষ্টা মানুষ সবসময়ই করে চলে, তাই কবি সারা রাত তবুও দাঁড় টেনে চলেছেন। কবি জানেন নোঙর তটের কিনারে পড়ে গেছে, নৌকা আর এগোবার না, তবুও তিনি দাঁড় টানছেন, সারা রাত দাঁড় টানছেন, তবুও চেষ্টা করেই চলেছেন। সাংসারিক জীবনে আবদ্ধ মানুষ জানে স্বপ্ন পূরণ করা সম্ভব না, কিন্তু তবুও মানুষ চেষ্টা করতেই থাকে। তাই আমাদের মতো কবিও সেই সপ্ত সিন্ধু পারে যাওয়ার আশায় সারা রাত মিছেই দাঁড় টেনে চলেছেন। এই ছিল আমাদের নোঙর কবিতার আলোচনা। আজকের পর্যন্ত এই ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের নোঙর কবিতার প্রশ্নোত্তর, কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের বলে দেব। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।